ওয়ালটন বাইকের উত্থান ও পতন, একটি মহাকাব্যের অবসান? প্রশ্ন রইল, কেন হারালো দেশি বাইক? ওয়ালটন মোটরের ব্যবচ্ছেদ, পেট্রোল থেকে ইলেকট্রিক, ওয়ালটনের কৌশলগত পিছু হটা নাকি নতুন বিপ্লব? প্রশ্ন রইল। আজ আমরা একটি ইতিহাসের ময়না তদন্ত করব। আজ থেকে 15-16 বছর আগে বাংলাদেশের রাস্তায় একটা শব্দ খুব বেশি শোনা যেত, আমাদের পণ্য আমাদের গর্ব। হ্যাঁ, আমি ওয়ালটন মোটরসাইকেলের কথা বলছি। 2008 সালে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, 2024-এ এসে সেই ইঞ্জিনের শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। গাজীপুরের চন্দ্রায় সেই বিশালাকায় প্লান্টে এখন আর পেট্রোল ইঞ্জিনের পিস্টন ওঠানামা করে না। কিন্তু কেন কেন দেশি আরেক ব্র্যান্ড রানার টিকে থাকলেও ওয়ালটন পারল না? এটা কি কেবল একটা ব্যবসায়িক লস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কারিগরি ব্যর্থতা? আজ সাহিত্যের আলপনায় আর ইঞ্জিনিয়ারিংয়ের কাটাছেঁড়ায় আমরা খুঁজব ওয়ালটন মোটরের সেই হারিয়ে যাওয়া গল্প। আসসালামু আলাইকুম। সত্য সুন্দর তোষামত কুৎসিত, এই স্লোগান নিয়ে পরিচালিত রিকু ব্লগসে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি, ফিরে আসছি ইন্ট্রোর পরে। সত্তর দশকের মাঝামাঝি সময়ে ঢাকার পল্টনের ঘিঞ্জি গলি থেকে যে রেজভি অ্যান্ড ব্রাদার্স যাত্রা শুরু করেছিল, তারা একদিন দেশের রাস্তায় রাজত্ব করবে, এটা ছিল এক সাহসী স্বপ্ন। 2008 সাল। বাংলাদেশের মধ্যবিত্ত তখন কেবল স্বপ্ন দেখছে একটা নিজস্ব যাতায়াত ব্যবস্থার। ঠিক তখন ওয়ালটন নিয়ে এলো তাদের সাশ্রয়ী মোটরসাইকেল। আমরা দেখলাম ফিউশনের আগমন, আমরা দেখলাম ক্রুজ, রোবোটিক ইনজেকশন, প্লাস্টিক মোল্ডিং থেকে শুরু করে ডাইকাস্টিং সেকশন। ওয়ালটন দেখিয়েছিল তারা শুধু সংযোজনকারী নয়, তারা নির্মাতা হতে চায়। কিন্তু সাহিত্যের ভাষায় বলতে গেলে, বুনন যত মজবুতই হোক, সুতোয় যদি টান পড়ে, তবে বস্ত্রের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন জাগবেই। চলুন এবারে একটু ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি। ওয়ালটনের বাইকগুলো মূলত ছিল চাইনিজ সিজি বা সিবি প্ল্যাটফর্মের ক্লোন। কারিগরিভাবে তারা 80 সিসি থেকে 150 সিসি রেঞ্জে অনেকগুলো ফিচার দিয়েছিল, যা তৎকালীন সময়ে অভাবনীয় ছিল, যেমন ভয়েস অ্যালার্ম, গিয়ার ডিসপ্লে। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? প্রথমত, মেটালার্জি ও ভাইব্রেশন। ওয়ালটনের ইঞ্জিনের কাস্টিং ও চেসিসের মেটাল কোয়ালিটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বড় অভিযোগ ছিল। হাই আরপিএমে বাইকগুলো এত বেশি ভাইব্রেট করতো যে মনে হতো নাটবল্টু খুলে রাস্তায় পড়ে যাবে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে বলা হয় স্ট্রাকচারাল রেসোন্যান্স। যখন ইঞ্জিনের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ফ্রেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তখন বাইক আনস্টেবল হয়ে পড়ে। দ্বিতীয় ব্যাপার, থার্মাল ম্যানেজমেন্ট। ওয়ালটনের বেশিরভাগ এয়ার কুলড ইঞ্জিন দীর্ঘ সময় রাইডে ওভারহিট হতো। পিস্টন রিংয়ের টলারেন্স এবং সিলিন্ডার লাইনারের ফিনিশিং জাপানি বা সেরা ভারতীয় ব্র্যান্ডের সমতুল্য ছিল না। ফলে অল্প দিনেই কম্প্রেস লস হতো এবং মাইলেজ ধপাস করে পড়ে যেত। তৃতীয় ব্যাপার, সাপ্লাই চেইন বনাম কোয়ালিটি কন্ট্রোল। তারা অনেক যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির চেষ্টা করেছে, যা সত্যি প্রশংসনীয়। কিন্তু লুব্রিকেন্ট সার্কুলেশন বা গিয়ার বক্সের স্মুথনেসের ক্ষেত্রে তারা ফাইন টিউনিং করতে ব্যর্থ হয়েছে বারবার। ফলে ব্যবহারকারীদের কাছে ওয়ালটন মানেই হয়ে দাঁড়িয়েছিল কয়েক বছর পর ঝরঝরে হয়ে যাওয়া এক বাইক। ব্যবসায়িক রণাঙ্গনে ওয়ালটনকে লড়তে হয়েছে বাজাজ, হিরো আর জাপানি জায়ান্টদের সাথে। সাহিত্যের উপমায় বললে, একদিকে আভিজাত্যের তলোয়ার, অন্যদিকে সাধারণের বাঁশের লাঠি। বাজাজ তাদের বিশাল ডিলার নেটওয়ার্ক আর ইঞ্জিনের বিশ্বাসযোগ্যতা দিয়ে 53% বাজার দখল করে রেখেছিল তৎকালীন সময়ে। আর ওয়ালটন, তারা 6% এসে আটকায় গেল। কেন জানেন? কারণ বাংলাদেশের মানুষের কাছে বাইক কেবল একটা বাহন নয়,
এটা একটা সম্পদ। এর রিসেল ভ্যালু বা পুনর্বিক্রয় মূল্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়ালটনের বাইক কেনার পর তা অর্ধেক দামেও বিক্রি করা কঠিন হয়ে যেত তৎকালীন সময়ে। বিপরীতে জাপানিজ ব্র্যান্ড বা ইন্ডিয়ান ব্র্যান্ডের বাইকের ইঞ্জিন 10 বছর পরেও দেখা যেত কি বা 5 বছর পরেও জীবন্ত থাকতো। এখানেই ব্র্যান্ড ইমেজের সংকট তৈরি হয়। মানুষ দেশপ্রেম দিয়ে একবার পণ্য কেনে, কিন্তু গুণগত মান না থাকলে দ্বিতীয়বার কিন্তু সেই পথে আর হাঁটে না। তাহলে ওয়ালটন কি হেরে গেছে? না, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এটাকে বলে অপটিমাইজেশন। ওয়ালটন দেখলো যে জমি তারা বাইক তৈরির জন্য ব্যবহার করছে সেখানে ফ্রিজ আর এসির কম্প্রেসার বানালে লাভ হবে 10 গুণ। 2021 সালে ওয়ালটনের রেভিনিউ ছিল প্রায় 70,000 মিলিয়ন টাকা। এর সিংহভাগই এসেছে ইলেকট্রনিক্স থেকে। তাই তারা আবেগকে দূরে ঠেলে দিয়ে ব্যবসার অঙ্ক কষল। যেখানে লাভ নেই সেখানে পুঁজি ঢেলে দেয়া বোকামি। 2030 সালের মধ্যে বিশ্বসেরা 5টি ব্র্যান্ডের তালিকায় নাম লেখাতে হলে তাদের অলাভজনক শাখা ছেঁটে ফেলতেই হতো। তাই পেট্রোল ইঞ্জিনের বদলে তারা এখন উৎপাদন করছে হাইটেক কম্প্রেসার, যা যাচ্ছে কিন্তু বিদেশেও। ওয়ালটন বাইক থেকে কিন্তু বিদায় নেয় নাই, বরং তারা বিবর্তিত হয়েছে। চার্লস ডারউইনের বিবর্তনবাদ যেমন বলে, টিকে থাকে সেই যে পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। ওয়ালটন এখন জ্বালানি চালিত বাইক ছেড়ে ইলেকট্রিক মোবিলিটিতে ফোকাস করেছে। তাদের ট্যাকিয়ন সিরিজ এখন কিন্তু বাজারে। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন, একটা পেট্রোল বাইকে প্রতি কিলোমিটারে খরচ 2 টাকার বেশি, আর তাদের ইলেকট্রিক বাইক বা ই বাইকে খরচ মাত্র 10 থেকে 15 পয়সা। লিথিয়াম আয়ন ব্যাটারি এবং বিএলডিসি মোটরের যে কম্বিনেশন তারা আনছে তা আগামীর ভবিষ্যৎ। পেট্রোল ইঞ্জিনের সেই জটিল মেকানিজম, অয়েল চেঞ্জিং, কার্বোরেটর টিউনিং, এই ঝামেলাগুলো ই বাইকে কিন্তু নেই। ওয়ালটন আসলে একটা বড়, বলতে গেলে জুয়াই খেলছে। তারা বর্তমানকে বিসর্জন দিয়ে ভবিষ্যৎকে ধরতে চেয়েছে। পরিশেষে বলতে চাই, ওয়ালটন মোটরের হারিয়ে যাওয়াটা কোনো ট্র্যাজেডি নয়, বরং এক রূঢ় বাস্তবতা। বাংলাদেশের অটোমোবাইল শিল্পে তারা একটা শিক্ষা দিয়ে গেছে। কী শিক্ষা? উৎপাদন সক্ষমতা থাকলেই হয় না, গ্রাহকের বিশ্বাস অর্জন করতে হলে কারিগরি শ্রেষ্ঠত্ব এবং দীর্ঘস্থায়িত্বের কোনো বিকল্প নাই। তারা যদি আজ পেট্রোল বাইক বন্ধ না করত, হয়তো বড় কোনো আর্থিক ধসের মুখে পড়ত, এটা ছিল একেবারে নিশ্চিত। ওয়ালটনের এই প্রস্থান আমাদের শেখায় পরিবর্তনকে মেনে নেওয়াই বীরত্ব। পেট্রোল ইঞ্জিনের সেই ধোঁয়া আর গর্জন হয়তো আর ওয়ালটনের লোগোতে দেখা যাবে না, কিন্তু ইলেকট্রিক মোটরের শো শো শব্দে তারা আবার ফিরবে কিনা তার সময় বলে দেবে। মনে রাখবেন, সত্য কিন্তু সবসময় সুন্দর হয় না, কিন্তু তা মেনে নেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। আর তোষামোদ, সেটা তো সবসময়ই কুৎসিত। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে দিয়েন। আপনার কি মনে হয়, ওয়ালটন কি ইলেকট্রিক বাইক নিয়ে আবার বাজার দখল করতে পারবে বা হাড্ডাহাড্ডি লড়াই আসতে পারবে কোনো ব্র্যান্ডের সাথে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে বাইক রাইড করুন, হেলমেট পরুন, ট্রাফিক আইন মানুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।